হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট ম্যাথসের যে ফর্মুলাস তার মধ্যে থেকে পার্ট 2। গতকালকে আমি তোমাদেরকে পার্ট 1টা লাইভ ক্লাস নিয়েছিলাম, যেখানে আমরা অ্যারিথমেটিক পোর্শনটা, মেনসুরেশনের কিছুগুলো আমরা অলরেডি ফর্মুলাগুলো প্রপার্টিসগুলো জেনেছি। এটা পার্ট 2, কারণ একটা পার্টে কন্টিনিউ করা সম্ভব হয়নি, অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিও। তাই এই পার্ট 2 এর মাধ্যমে আমি বাকি যেটা আছে আমাদের জ্যামিতি, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, তার যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো, যেগুলো যে কোনো পরীক্ষার আগে একবার রিভিশন করে যাওয়াটা অবশ্যই প্রয়োজন তোমাদের, যাতে পরীক্ষায় ফর্মুলাগুলো ভুলে না যাও, মানে ফর্মুলা বেসড কোশ্চেন থাকেই আর সেখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। ফর্মুলাগুলো এক জায়গায় থাকলে রিভিশন মারতে সুবিধা হবে। আর এই যে পিডিএফটা, এটা এই ক্লাসের সাথেই, ক্লাস যখন এটা ভিডিও পেয়ে যাচ্ছ সাথে সাথেই গতকালকের গুলো প্লাস আজকের টোটাল 16টার মতো পেজ, টোটাল 16 পেজেস আছে। এই টোটাল 16 পেজের মধ্যে আছে, সেটা তোমরা পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারো রিভিশন দেওয়ার জন্য, বা পিডিএফ থেকে, যেটা তোমাদের সুবিধে মনে হয়। তো আগের দিন আমরা মেনসুরেশন করছিলাম, মেনসুরেশন অনেকটা হয়ে গিয়েছিল, আমি সেখান থেকে কন্টিনিউ করব। আর এখানে প্রথমে জ্যামিতি আছে, তারপরে হয়তো অন্য কিছু আছে, তো সেটা তোমরা তোমাদের কনভেনিয়েন্স হিসেবে যেভাবে ইচ্ছা পড়তে পারো। আমি যেহেতু আগের দিন মেনসুরেশন অর্থাৎ পরিমিতিতে গিয়েছিলাম, আমি ওখান থেকে স্টার্ট করব, ঠিক আছে? পরিমিতিতে আগের দিন আমাদের যেটুকু হয়েছিল সেখান থেকে আমি স্টার্ট করব। আগের দিন পরিমিতি আমরা এই যে শুরু করেছিলাম, পরিমিতি আমাদের এগুলো হয়ে গেছে আগের দিনের ক্লাস। অর্থাৎ ক্লাস 1টা দেখবে অবশ্যই, ক্লাস 1টা দেখে নিয়ে তারপরে এই ক্লাসটা কিন্তু দেখো, ঠিক আছে? আমরা হেক্সাগন অবধি, রেগুলার হেক্সাগন অবধি আমি দেখেছি 11। এরপরে বেসিক্যালি 12, এখানে পেজগুলো একটু উল্টো পাল্টা আছে, বাট 11-র পরে 12 নম্বর আসবে এটা, যেখানে হচ্ছে আমাদের রেগুলার অক্টাগন। রেগুলার অক্টাগন মানে হচ্ছে কি সুষম, রেগুলার অক্টাগন মানে হচ্ছে সুষম, আমাদের কি এটাকে বলা হয় সুষম বহু, মানে অক্টাগন মানে অষ্টভুজ, যার 8টা বাহু, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর প্রতিটা বাহুর যে মান সেটা সমান হবে, প্রত্যেকটাকে এ করে বলছি এখানটায়। এর যে এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হয়ে যাবে 2a² ইন্টু 1 + √2, মানে 2 ইন্টু বাহু স্কোয়ার ইন্টু 1 + √2। এটা ভালো ভালো করে মুখস্থ করে যাবে। কনসেপ্ট বোঝা এক জিনিস, বাট ফর্মুলাটা মনেই রাখতে লাগবে এরিয়া, না হলে পরীক্ষার টাইম অনেক লেগে যাবে আর হবে না চট করে। আর পেরিমিটার তো কটা, 8টা বাহু আছে, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য এ করে হলে 8টা বাহুর দৈর্ঘ্য 8 এ, এটা হয়ে গেল পরিসীমা, মানে 8a। এবার আসছে রিং বা সার্কুলার পাথ। আগের দিন যেটা করছিলাম এরকম করেছিলাম, ওটা বলয় ছিল, ওটা ছিল কি স্পেরিক্যাল সেল ছিল, মানে ওটা একটা গোলকের ব্যাপার ছিল। বাট এটা বলয় হচ্ছে রিং, ঠিক আছে? রিং বা সার্কুলার পাথ, এটা একটা রিং, যার মধ্যে বলতে পারো যে এটা মাঠের মতনও ভাবতে পারো, যে এটা ভিতরেরটা হচ্ছে একটা মাঠ, বাইরের দিকে রাস্তা আছে, বা গোটাটা মাঠ ভিতরের দিকে রাস্তা আছে এরকম। তো মোদ্দা কথা, এটা হচ্ছে কেন্দ্র, সেন্টারের থেকে এইটা হচ্ছে আমরা বলছি অন্তর ব্যাসার্ধ আর এটাকে বলা হচ্ছে বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর। স্মল আর হচ্ছে ইনার রেডিয়াস আর আর হচ্ছে আউটার রেডিয়াস, ঠিক আছে? এর যে ক্ষেত্রফল বা এরিয়া, এক মিনিট, এর যেটা ক্ষেত্রফল, এটার যেটা ক্ষেত্রফল বা এরিয়া সেটা হয়ে যাবে পাই ইন্টু r² - r², পাই ইন্টু ক্যাপিটাল r² - r² ক্ষেত্রফল হবে। পরিসীমা হয়ে যাবে কি, ভিতরের পরিসীমা, ইনার পেরিমিটার, মানে এইটুকুটার এটার দৈর্ঘ্য, ইনার পেরিমিটার হয়ে যাবে 2π স্মল আর বাইরের পেরিমিটার হয়ে যাবে, বহির পরিধি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 2π ক্যাপিটাল আর। সেক্টর অফ এ সার্কেল, একটা সার্কেলের সেক্টর কি? একটা সার্কেলের মানে আমরা জানি টোটাল 360 ডিগ্রি হয়, বাট দুটো ব্যাসার্ধ দিয়ে যে ঘেরা জায়গাটা, মানে মনে করি একটা কেক, কেক কিনে আনার পরে আমরা এরকম এরকম করে কেটে পিসটাকে টেনে বের করে যে আনি, ওই যে পিসটা হলো ওটা হচ্ছে একটা কেকের একটা সেক্টর, ঠিক আছে? বা পিৎজা কিনো, এরকম পিস পিস করা থাকে, ওই এক একটা পিস হচ্ছে একটা করে সেক্টর। এই সেক্টরটার জায়গাটার, মানে এই সেক্টরটার এরিয়া কত হবে, ক্ষেত্রফল কত, কিভাবে বের করব? তো মনে করে নিচ্ছি যে এই যে সেক্টরটা মাঝখানে যে কোণ তৈরি করছে, থিটা কোণ তৈরি করছে, এবং ব্যাসার্ধটা হচ্ছে আর, আর এইটুকু পরিধি, মানে এই যে এখান থেকে চাপটা, বৃত্ত চাপটা, তার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এটার ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যাবে πr² ইন্টু θ/360 ডিগ্রি। টোটালটা যেহেতু 360 ডিগ্রি, আর গোটা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr² হয়, তো 360 ডিগ্রির ক্ষেত্রফল যদি হয় πr², তাহলে থিটার ক্ষেত্রফল কত হবে, থিটা ডিগ্রি এর θ/360 ডিগ্রি, ওটাই আছে ইন্টু πr²। পেরিমিটার কি হচ্ছে, গোটাটার পরিসীমা যদি বলে সেক্টরটা, তাহলে পরিসীমা কি হবে, এল, এদিক থেকে আর, আবার এদিক থেকে আর, তাহলে এল প্লাস 2r। পরিসীমা মানে বাউন্ডারি, বাউন্ডারি এল প্লাস 2r। লেন্থ বলছে অফ আর্ক, এল এর মান কি হবে, তো এল এর মান মনে রাখবে 2πr ইন্টু θ/360। এটা কিভাবে আসলো স্যার? গোটা বৃত্তের পরিধির ফর্মুলা হয় আমাদের 2πr, গোটা বৃত্তের পরিধি ফর্মুলা কি দাঁড়ায়, 2πr। 2πr হচ্ছে তার মানে 360 ডিগ্রির পরিধি,
তাহলে থিটার পরিধি কি হবে 2πr ইন্টু থিটা বাই 360। তো এটা হচ্ছে আমাদের এখানে মান। সেগমেন্ট অফ এ সার্কেল, একটা সার্কেলের যে সেগমেন্ট সেটা বের করতে বলছে। সেগমেন্ট, সেক্টর বোঝা গেল কোনটাকে বলে, আর সেগমেন্ট কোনটাকে বলে ভালো করে বোঝো। সেগমেন্ট ঠিক একই জিনিস, বাট এখান থেকে যদি এরকম দাগ টেনে দিই তাহলে এইটুকু যে জায়গা হবে এটা সেগমেন্ট। এই জায়গাটা, এই জায়গাটা সেগমেন্ট। বা বলতে পারো বৃত্তকে যদি দুটো পার্টে টুকরো করে দাও এরকম করে কেটে, তাহলে যে দুটো তৈরি হয় সেটা সেগমেন্ট। একটা মেজর সেগমেন্ট হয়, একটা মাইনর সেগমেন্ট হয়, এরকম একটা ছোট সেগমেন্ট হয় আর একটা বড় সেগমেন্ট হয়। ঠিক আছে, বাংলাতে একটাকে বৃত্ত কলা বলে আর একটাকে বৃত্তাংশ বলে, তো দুটো জিনিস আছে দেখে নেবে। তো এখানেও ঠিক এটা আর এটা আর এটা থিটা, আর এখান থেকে এইটুকুটার লেন্থ যেটা আমরা এল ধরেছিলাম ওটাকে এখানে সি বলা হচ্ছে, এলও বলতে পারো। তো আমাকে এই যে এসিবি এই জায়গাটার এরিয়া যদি বের করতে হয় কিভাবে বের করতে পারি, এই যে সেক্টরের এরিয়া বের করে তার থেকে যদি ত্রিভুজের এরিয়াটাকে আমি মাইনাস করে দিই তাহলেই চলে আসবে। সেক্টরটার এরিয়ার ফর্মুলা কি ছিল আমাদের কাছে, পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360। তার থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দেবো। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে হয় মনে রাখবে, যদি তুমি মাঝখানের কোণটা জানো আর এই দুটার বাহুর দৈর্ঘ্য জানো তাহলে এটা হয়ে যায় হাফ আর ইন্টু আর, মানে হাফ এ বি। মনে করো এটা এ এটা বি, তাহলে হাফ এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা, এইটা হয়ে যায় মান হাফ এ বি সাইন থিটা। তো সেটাই আমাদের এখানেও হাফ এ বি সাইন থিটা। ঠিক আছে, সো দিস উইল বি অ্যান্সার হাফ এ বি, মাইনাস করে দিতে হবে। তো এ বি এর জায়গায় এখানে আর 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 আছে তাই এটা আর স্কোয়ার হয়ে যাবে, এ বি এর জায়গায় আর 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 বসালে পরে। তো সেটা মাইনাস করলে আমাদের এই সেগমেন্টের এরিয়া বেরোলো, মাইনর সেগমেন্টের। আর মেজর সেগমেন্টের এরিয়া কিভাবে বেরোবে, টোটাল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তার থেকে এই গোটাটাকে যদি বাদ করে দাও তাহলেই চলে আসবে। ঠিক আছে, পেরিমিটার কি, এইটুকু এটার পেরিমিটার কি হবে, এটার পেরিমিটার কিভাবে বেরোবে, এটার পেরিমিটারের ফর্মুলাটা নোট করে নাও, 2π ইন্টু পাই থিটা বাই 360 ডিগ্রি প্লাস সাইন থিটা বাই, ঠিক আছে সাইন থিটা বাই 2, এটা হচ্ছে সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2 মানে যত ডিগ্রি কোণ তার অর্ধেক, সাইন থিটা বাই 2। ঠিক আছে, তো এইটা মাথায় জাস্ট নোট করে নেবে এখান থেকে। আচ্ছা, তারপরে আসছে এখানটায় এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কি, যে চতুর্ভুজের আমাদের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলি। অর্থাৎ এবি আর সিডি বাহু এখানে সমান্তরাল, এই বাহুটাকে আমি এ নাম দিচ্ছি, এটাকে বি নাম দিচ্ছি, আর এদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এইচ। তাহলে এটার ক্ষেত্রফল হয়ে যাবে মনে রাখবে যে হাফ ইন্টু এই সমান্তরাল বাহু দুটোর সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি, আর তাদের মাঝখানে যে দূরত্ব লম্ব দূরত্ব এইচ, তার মানে হাফ এ প্লাস বি এইচ, অর্থাৎ এ প্লাস বি বাই 2 ইন্টু এইচ। আর এটা যদি পরিসীমা বলা হয় তাহলে কি হবে, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, ওটা চারটা বাহুকে যোগ করলে তার পরিসীমা। এইটুকু এখান থেকে জাস্ট আপাতত ইম্পর্টেন্ট মনে রাখবো। আচ্ছা, এবার চলে আসে ত্রিগোনোমেট্রিতে, ত্রিগোনোমেট্রিটা করে নিই, আর পরে তারপরে জ্যামিতিটা সবার লাস্টের দিকে আমরা গিয়ে আমি প্রথমে ছেড়ে এসে এটা করাবো। ত্রিগোনোমেট্রি থেকে কিছু ফর্মুলা মনে রাখবো, যেটা হচ্ছে বিশেষ করে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কিছু ফর্মুলা আছে উচ্চতা দূরত্বের, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ আছে, এই উচ্চতাটা যদি এইচ দেওয়া থাকে, এই কোণের মান θ1 আর এই কোণের মান যদি θ2 দেওয়া থাকে, আর এটার মধ্যে দূরত্ব ডি, মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্বতে আমরা অনেকগুলো অঙ্ক করি, এর তার মধ্যে একটা ছবি এরকম তৈরি হয় যেখানে এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, আর এই দূরত্বটা দেওয়া থাকবে। তাহলে এই দূরত্বটার মান আমাকে বের করতে বলে আমি ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখতে পারবো, এইচ কট θ1 মাইনাস কট θ2 যদি বসাও তাহলে ডাইরেক্ট একেবারে তোমার উত্তর চলে আসবে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করে যেতে পারো। 2 নম্বর, যদি এরকম ছবি তৈরি হয় যেখানে এই দুদিকে দুটো পিলার আছে মনে করে নাও, তাদের হাইট এইচ করে, এটা θ1 কোণ করছে, এটা θ2 কোণ করছে, মাঝখানের কোনো একটা বিন্দু থেকে, এটা মিড পয়েন্ট না, মাঝখানের প্রথম জায়গায় একটা বিন্দু আছে, আর এখান থেকে এইটুকুটা দূরত্ব ডি দেওয়া আছে, তাহলে ডি এর মান যেটা হবে সেটা হয়ে যাবে এইচ কট θ1 প্লাস কট θ2। ঠিক আছে, এই দুটো। 3 নম্বর ফর্মুলা যেটা আছে দেখো, বলছে যদি এরকম ছবি তৈরি হয়, এখান থেকে এই কোণ, এটার মাথাটার উন্নতি কোণ θ2 আর এখান থেকে উন্নতি কোণ θ1 থাকে, ঠিক আছে, এটা হচ্ছে এইচ হয়, আর এইটার মান বের করতে বলে বেসিক্যালি, এটা ক্যাপিটাল এইচ হওয়া উচিত। ঠিক আছে, এটা ক্যাপিটাল এইচ, এই হাইটটা, তোমাকে এই হাইটটা বের করতে বলে, টোটাল বড় হাইটটা, আর সেটার ফর্মুলা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু স্মল এইচ কট θ1 বাই কট θ1 মাইনাস কট θ2। θ1 আর θ2 এর মান দেওয়া থাকবে, 30 60 বসালেই উত্তর চলে আসবে। 4 নাম্বার দেখো বলছে কি, একই রকম যদি এটা H1 হয়, এটা H2 হয়, θ2 θ1 ছবিটা এরকম দেখতে হয় ক্রিস ক্রস। ঠিক আছে, অথবা যদি ছবিটা এরকম দেখতে হয়, ঠিক আছে,
এইটুকুটা থিটা 1 আর গোটা বড়টা থিটা 2, ছোটটা থিটা 1, এটা থিটা 2 দেওয়া আছে, এইটুকুটা H1 আর গোটাটা H2 দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে H cot θ1 ইজ ইকুয়াল টু H cot θ2 হবে। এই দুটো ছবির ক্ষেত্রে এটা আমরা মাথায় রাখবো। 5 নম্বর কিছু ইম্পর্টেন্ট ত্রিকোণমিতির ফর্মুলা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা করলে 1 হয়, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1 হয়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হয়ে যায় 1, sin স্কয়ার থিটা, sin স্কয়ার 1 ডিগ্রি আর sin স্কয়ার 89 ডিগ্রির মান 1 হয়। মানে বেসিক্যালি যদি তোমার কাছে মনে করো না sin স্কয়ার x থাকে আর মনে করো না এদিকে sin স্কয়ার y থাকে, যেখানে x আর y কে যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই দুটোর সমষ্টি তোমার 1 আসবে। কারণ sin স্কয়ার 89 ডিগ্রি মানে হচ্ছে cos স্কয়ার 1 ডিগ্রি, আর cos স্কয়ার 1 প্লাস sin স্কয়ার 1 1 হয়ে যায়। এটা পুরো কোণের কনসেপ্ট। সিমিলারলি sin 25 বাই যদি cos 65 থাকে সেটা 1, কারণ 65 আর 25 90 হচ্ছে, তাহলে কসটা পরিবর্তন হয়ে sin 25 হয়ে যাবে, কাটাকাটি করলে 1 আসবে। ঠিক একই রকম ভাবে tan 1 আর tan 89 গুণ করলে 1। এখানে আমি 1 আর 89 25 65 জাস্ট একটা নিয়েছি, এটা যে কোনো কোণের ক্ষেত্রে হতে পারে, জাস্ট দুটো কোণকে যোগ করলে যেন 90 ডিগ্রি আসে, তাহলে tan আর মানে tan সেম জিনিস আর tan ওই দুটো কোণ থাকলে গুণ করলে 1 আসবে, এটা মাথায় রাখবো আর কি। 7 নম্বর পয়েন্ট দেখো, 7 নম্বর পয়েন্ট বললো sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা হয়, অথবা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাও ফর্মুলা হয়। cos 2 থিটার একটা ফর্মুলা হয় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, একটা ফর্মুলা হয়ে যায় 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, একটা ফর্মুলা হয়ে যায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এবং আরেকটা ফর্মুলা হয় 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো যেখানে যেটা দরকার পড়বে সেটা আমরা ইউজ করতে পারি। tan 2 থিটা মানে কি হয়ে যাবে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা হয়। কেন এটা হবে দেখো, tan 2 থিটা মানে sin 2 থিটা বাই cos 2 থিটা, এটা যখন বাই করবে তাহলে এই জিনিসটা বাই যদি এই জিনিসটা করো তাহলে এই পার্ট দুটো কাটা যায়, উপরে 2 tan থিটা নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা পাওয়া যাবে, অর্থাৎ এটা আমাদের আসবে সেক্ষেত্রে। sin 3 থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, sin 3 থিটার ভ্যালু এটা। আর cos 3 থিটা ইজ ইকুয়াল টু হয় 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, tan 3 থিটার জন্য হয়ে যাবে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আর মনে রাখতে হবে প্রথম কোঅর্ডিনেট বা প্রথম পাদে সবাই পজিটিভ হয়, দ্বিতীয়টাতে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয়টাতে ট্যান কট পজিটিভ, আর এখানে কোস আর সেক পজিটিভ। অল সাইন ট্যান কস এরকম করে আমরা মনে রাখি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা হবে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট হয়, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় কোসেক। সিমিলারলি সাইন 90 প্লাস থিটা যদি থাকে তাহলে কস হবে, আর কোসেক 90 প্লাস থিটা যদি হয় তাহলে সেক হবে। এটা পজিটিভ আসবে প্লাসের ক্ষেত্রে, কিন্তু বাকিগুলো নেগেটিভ আসবে। ট্যান 90 প্লাস থিটা হয়ে যায় মাইনাস কট থিটা, কট 90 প্লাস থিটা মাইনাস ট্যান থিটা, সেক 90 প্লাস থিটা হয়ে যায় মাইনাস কোসেক থিটা, আর কস 90 প্লাস থিটা মাইনাস সাইন থিটা। কেন মাইনাস আসছে, কারণ 90 প্লাস থিটা মানে দ্বিতীয় পাদে চলে যাচ্ছে, দ্বিতীয় পাদে তো সাইন পজিটিভ হয়, সেক আর কস ট্যান কট এটা পজিটিভ হয় না, ওই জন্য সামনে মাইনাস আসলো। বাট সাইন আর কোসেক সেকেন্ড কোঅর্ডিনেটে মানে দ্বিতীয় পাদে পজিটিভ হয়, ওই জন্য এটা পজিটিভ আসছে। ঠিক একই রকম করে সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, কোসেক 180 মাইনাস থিটা মানে কোসেক থিটা পজিটিভ, কিন্তু বাকিগুলো ট্যান কস কট সেক এরা সবাই নেগেটিভ হবে। আর কি হবে, চেঞ্জ হবে না, ট্যানটা ট্যানই থেকে যাবে, কটটা কট থেকে যাবে, কসটা কস থাকবে, সেকটা সেক থাকবে, এখানেও তাই সাইন সাইন থাকবে, কোসেক কোসেক থাকবে। সাইন আর কস কোসেক বাদ দিয়ে বাদ বাকিগুলোর সামনে মাইনাস আসবে। সাইন 180 প্লাস থিটা মানে আবার মাইনাস সাইন থিটা হয়ে যায়, কারণ এটা 180 প্লাস থিটা মানে থার্ড কোঅর্ডিনেটে চলে গেল। আর 3 নম্বরে অল সাইন ট্যান, ট্যান আর কট পজিটিভ, তাহলে ট্যান আর কট এরা পজিটিভ, বাদ বাকিগুলো কিন্তু নেগেটিভ সাইন আসবে মাঝ সামনে। আর 180 যেহেতু আছে চেঞ্জ হবে না, সাইন সাইন কোসেক কোসেক ট্যান ট্যান কট কট, ঠিক আছে, কস কস সেক সেকই থাকবে। 10 নাম্বার যেমন আছে দেখো, এগুলো হাইয়ার একটু, এগুলো আমাদের 11 এর ফর্মুলা, আসলে আসতে পারে এসএসসি সিএইচএস সিজিএল যারা দিচ্ছ তাদের হেল্প হবে। সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু হয়ে যায় সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি হয়ে যায় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি হয়ে যায় কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ট্যান এ প্লাস বি হয়ে যায় ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, আর ট্যান এ মাইনাস বি হয়ে যায় tan a minus tan b by 1 plus tan a tan b. Similarly, sin c plus sin d is equal to একটা ফর্মুলা আছে 2 sin c plus d by 2 into cos c minus d by 2. sin c minus sin d এর ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2 into cos c minus d by 2. মাইনাস যখনই আসলো দুটোই cos হলো,
আবার cos c প্লাস cos d মানে হয় 2 cos c প্লাস d বাই 2, ঠিক আছে, ইন্টু cos c মাইনাস d বাই 2। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এখানে একটা ছোট্ট মিস্টেক আছে, সেটা হচ্ছে এটা হবে সাইন, এটা সাইন হবে, হ্যাঁ, 2 cos c প্লাস d বাই 2, আর এটা হয়ে যাবে sin c মাইনাস d বাই 2। 2 cos c প্লাস d বাই 2, এটা হবে sin c মাইনাস d বাই 2, এটা মাথায় রাখবে। বাকি cos আর c আর cos d এর ক্ষেত্রে দুটোই cos হয়, একবার প্লাস একবার মাইনাস। কিন্তু যখন cos c মাইনাস cos d করব, তখন প্রথমে তো c প্লাস d বাই 2 হবে, কিন্তু পরেরটা d মাইনাস c বাই 2 হবে। cos এখানে আর এখানে sin হবে, ঠিক আছে, কিন্তু এখানে হয়ে যাবে d মাইনাস c বাই 2। এখানেও ছোট্ট মিস্টেক আছে, এটাও সাইন হবে, ঠিক আছে, এই দুটো আমি কারেকশন করে দেবো পিডিএফ এ। cos c মাইনাস cos d, এটা দুটোই সাইন হয়, বাট একবার c প্লাস d বাই 2 হয়, আর একবার d মাইনাস c বাই 2 হবে। তারপরে দেখো আসছে যেটা, সেটা হচ্ছে cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যায় 1/4 cos 3 থিটা। tan থিটা tan 2 থিটা tan 4 থিটা হয়ে যায় tan 3 থিটা। sin থিটা sin 2 থিটা sin 4 থিটা হয়ে যায় 1/4 sin 3 থিটা। এটা খুব কাজে লাগে, কারণ অনেক সময় এরকম কোশ্চেন থাকে, তোমার কাছে দেওয়া থাকে, হ্যাঁ, যে sin 30 ডিগ্রি বা sin 15 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি, এটার মান কত? তো তখন তুমি বলবে স্যার sin 60 মান জানি, sin 30 এরও মান জানি, sin 15 ডিগ্রি মান জানি না, ঝামেলা। তো তখন আর এটা দরকার পড়ছে না, তখন কিন্তু তুমি এটা মানে জানো 1/4 sin 3 থিটা মানে 15 3 45 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে যাবে 1/4√2। ইজিলি তুমি বের করতে তখন পারবে, এটা যদি জানা থাকে। তো এই গেল আমাদের ত্রিকোণমিতি। এবার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে অ্যালজেব্রা, আই থিঙ্ক করিয়েছিলাম কিনা দেখে নি একটু। আচ্ছা, দেখে নিচ্ছি। ত্রিকোণমিতি এটা আমাদের হলো। আচ্ছা, এবার যেটা আসবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড অ্যালজেব্রা। নাম্বার সিস্টেম এবং অ্যালজেব্রা থেকে যেটা ইম্পর্টেন্ট কয়েকটা আছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সমান্তর প্রগতি। সমান্তর প্রগতিতে আমাদের কি বলছে এখানটায়, দেখো যে tn মানে n তম পদের যদি মান বের করতে বলে, সেটা হয়ে যায় a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আর যেখানে এল বা এটাকে এলও বলতে পারো, লাস্ট টার্ম, ঠিক আছে, এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর, এন মানে যততম পদটা বের করতে বলছে, এস এন মানে হচ্ছে এনটা পদের সমষ্টি, এন বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে। আর অ্যারিথমেটিক মিন মানে সমান্তর মানে গড় যেটাকে বলে আর কি, মানে যৌগিক গড়, সেটা হয় a প্লাস বি বাই 2। দুটোর যদি দেওয়া থাকে যৌগিক গড় অ্যারিথমেটিক মিন বের করতে পারে দুটোর সংখ্যার, তাহলে a প্লাস বি বাই 2 হয়। তোমাকে যদি কখনো তিনটা টার্ম ধরতে হয়, অ্যারিথমেট যারা সমান্তর প্রগতিতে আছে এরকম তিনটে সংখ্যা ধরতে হয়, তুমি এভাবে ধরবে a মাইনাস ডি, এ আর a প্লাস ডি। যখন তোমাকে চারটা টার্ম ধরতে বলবে, তুমি ধরবে এইভাবে করে a মাইনাস থ্রি ডি, এ মাইনাস ডি, এ মাইনাস এ প্লাস ডি আর এ প্লাস থ্রি ডি। পাঁচটা টার্ম যদি ধরতে বলে, তাহলে a মাইনাস টু ডি, এ মাইনাস ডি, এ, এ প্লাস ডি আর এ প্লাস টু ডি, এইভাবে ধরবো। জিওমেট্রিক প্রগ্রেশন আছে গুণোত্তর প্রগতি। এটাতে যদি n তম পদ বের করতে বলে, গুণোত্তর প্রগতি মানে কি, যে 1 2 2 1 2 4 4 2 8 এরকম করে চলতে আছে, 2 2 করে গুণ হচ্ছে। তো এখানে যদি n তম পদ মনে করো বললো 25 তম পদ বের করো, তাহলে টি 25 এর মান হয়ে যাবে a মানে প্রথম পদ ইন্টু আর টু দি পাওয়ার 25 মাইনাস 1। আর বলতে কি, কত কত করে গুণ হচ্ছে, এটা কমন রেশিও, 2/1 4/2 8/4 কমন রেশিও বলা হয় আর কে, সাধারণ অনুপাত। এস এন মানে এন তম পদে এনটা পদের সমষ্টির ফর্মুলা কি হয়, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, যখন আর একের থেকে বড়, আর এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর, যখন আর হচ্ছে একের থেকে ছোট। এস ইনফিনিটির মান বের করতে বলে, এস ইনফিনিটি কখন হয়, যখন ইনফাইনাইট সিরিজ থাকে, যেমন ধরো আছে 1 হাফ 1/4 করতে করতে ডট 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 আপ টু ইনফিনিটি দেওয়া আছে, এইরকম সিরিজ যখন থাকে, তার সমষ্টি যদি বের করতে হয়, তাহলে হবে এ অর্থাৎ প্রথম পদ বাই ওয়ান মাইনাস আর, আর মানে কত কত করে বাড়ছে, হাফ করে, ঠিক আছে। তো এটা হবে যখন আর এর মান একের থেকে ছোট হয়। জিওমেট্রিক মিন বা গাণিতিক গড় বলতে পারো, সেটা কি হয়, রুট ওভার এ বি দুটো সংখ্যার ক্ষেত্রে, অথবা ফর্মুলাটা হচ্ছে তোমাকে যদি এনটা সংখ্যা থাকে, সবাইকে গুণ করে পাওয়ারে 1/n। মনে করো তোমাকে বলছে 2 3 আর 5 এর গুণ জিওমেট্রিক মিন, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 5 আর পাওয়ারে হয়ে যাবে 1/3, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তিনটা টার্ম যদি তোমাকে গুণোত্তর প্রগতিতে ধরতে হয়, তুমি এভাবে ধরবে এ বাই আর, এ, এ আর। চারটা ধরতে হলে এ বাই আর কিউব, এ বাই আর, এ বা এ আর, এ আর কিউব। পাঁচটা ধরতে হলে এ বাই আর স্কোয়ার, এ বাই আর,
এ এ আর স্কোয়ার, এরা হচ্ছে গুণোত্তর প্রগতিতে আছে, এরাও গুণোত্তর প্রগতিতে, এরাও গুণোত্তর প্রগতিতে। এইভাবে যদি ধরতে হয় তো এইভাবে করে ধরবে। ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস, প্রথম এনটা ন্যাচারাল নাম্বারস, প্রথম এন মানে এক থেকে শুরু করে এনটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি বের করতে হয় তার ফর্মুলা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, গড় হচ্ছে গিয়ে এন প্লাস ওয়ান বাই টু। গড় বের করতে বললো, প্রথম 25টা স্বাভাবিক সংখ্যার গড় বের করো, তাহলে তখন আর অত টাইম লাগবে না, তুমি জাস্ট করবে কি 25টা বলছে তাহলে 25 প্লাস ওয়ান 26 বাই 2 13, গড় 13 আসবে। কত কুইকলি করতে পারবো। প্রথম এনটা যদি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা বলে সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান হবে, আর গড় যদি বলে এন প্লাস ওয়ান হবে। প্রথম এনটা বিজোড় সংখ্যা, বললো প্রথম এক থেকে শুরু করে নিয়ে 100 অব্দি, মানে এক থেকে শুরু করে নিয়ে 25টা বিজোড় সংখ্যা, 25 অব্দি না, 25টা বিজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে এন স্কোয়ার হবে, মানে 25-এর 625 হয়ে যাবে তার সমষ্টি। আর গড় যদি বলে তাহলে গড় 25ই দাঁড়াবে। এন স্কোয়ার অফ ফার্স্ট এন ন্যাচারাল নম্বর, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। আর যদি গড় বলে জাস্ট এন দিয়ে ভাগ দেবো, এনটা কাটা চলে যাবে, বাকিটা সেম। কিউব যদি বলে কিউবের সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু থার্ড ব্র্যাকেটের তার হোল স্কোয়ার। আর যদি এটার গড় বের করতে হয় তাহলে এনটা একটা বাইরে আসবে, এন স্কোয়ারটা বাইরে আসবে, তাকে নিচে একটা এন দিয়ে ভাগ গেলে একটা এন পড়ে থাকবে, আর এটা হয়ে যাবে এন প্লাস টু তার হোল স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc হবে যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু, আমরা অনেকগুলো ফর্মুলা মুখস্থ রাখবো। এক নাম্বার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। 2 নম্বর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটাকে একটু সাজিয়ে এরকম লেখা যেতে পারে এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু সি মাইনাস এ, ঠিক। অথবা এটাকে সাজিয়ে আরেকটু এরকম করে লেখা যেতে পারে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি থার্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটাও আমাদের পড়ায় লেখা যেতে পারে। তিনটে ফর্মুলা, এটা খুবই কাজে লাগে, ইম্পর্টেন্ট, মনে রাখবে। কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ এরকম দেখতে হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যার রুটগুলোর মানে এটাকে সলভ করলে যে এক্স এর মান আসবে তাদের সমষ্টি হচ্ছে, রুটগুলো যদি আলফা আর বিটা বলি তাহলে তাদের সমষ্টি মাইনাস বি বাই এ হয়। এই যে সহগগুলো এবিসি যে আছে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল হয়ে যায় সি বাই এ। কিউবিক ইকুয়েশন যদি থাকে মানে এরকম যার পাওয়ার 3, তার বীজদ্বয়ের বীজ 3টা থাকবে, 3টা রুট থাকবে, 3টা রুটের সমষ্টি হবে মাইনাস বি বাই এ। তারপরে আলফা বিটা বিটা গামা গামা আলফা মানে দুটা দুটা করে গুণফলের সমষ্টি হবে সি বাই এ, আর 3টারই গুণফলের সমষ্টি হবে মাইনাস ডি বাই এ। এগুলো খুবই কাজে লাগতে পারে তোমাদের। তো এই গেল আমাদের অ্যালজেব্রা, এগুলো হলো। এবার লাস্ট আমাদের যেটা সেটা চলে আসবো, সেটা হচ্ছে আমাদের জিওমেট্রি। জিওমেট্রি একটু বড়, একটু ধৈর্য ধরে দেখবে। এটা বলছে মিডিয়ান। মিডিয়ান কি জিনিস? মিডিয়ান হচ্ছে মধ্যমা। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে নিয়ে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করলে যে লাইনটা পাওয়া যায় সেটাকে মধ্যমা বলে, ঠিক আছে। 3টা মধ্যমা থাকে একটা ত্রিভুজের, এরকম এডি বি সি এফ। আর মধ্যমাগুলো যে পয়েন্টে একটা পয়েন্টে গিয়েই মিলে সেই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড বা গ্র্যাভিটি সেন্টার, ভর কেন্দ্র বলা হয় তাকে বাংলাতে, সেন্ট্রয়েড বা গ্র্যাভিটি সেন্টার। ব্যাস এইটুকু মাথায় রাখো। তারপরে বলছে সেন্ট্রয়েড কি জিনিস, ওটাই বললাম 3টা মিডিয়ান যেখানে মিলে। এবার সেন্ট্রয়েড কি করে, এই যে মধ্যমাটা হলো তাকে 2:1 অনুপাতে ডিভাইড করবে, 2:1। 2 কোন দিকে থাকবে? 2 থাকবে শীর্ষবিন্দুটার দিকের পার্টটা, আর 1 হচ্ছে এই পার্টটা, 2 1 2 1, মানে এটা টোটালটার যা বাহুর এই বাহু লাইনটার যা দৈর্ঘ্য সেটাকে 2:1 এ ডিস্ট্রিবিউট করে দেয় এই পয়েন্টটা। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এজি বাই জিডি আর সিজি বাই জিএফ আর বিজি বাই জিই সবার মান হচ্ছে, বিজি বাই জিই সবার মান হচ্ছে 2:1 হবে। আর এরা হচ্ছে মিডিয়ান, হলো এডি বিএন সিএফ। অল্টিটিউড কি জিনিস? অল্টিটিউড মানে বেসিক্যালি লম্ব। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলাম, সেই লম্বটা মধ্যবিন্দুতে যাক না যাক কোনো যায় আসে না, লম্ব টানবো, জাস্ট খালি 3টা লম্ব টানবো। এই 3টা লম্বকে অল্টিটিউড বলা হয় থাকে, মানে হাইটও বলতে পারো। এবং অল্টিটিউড গুলো একটা সেন্টার দিয়ে পাস করে তাকে অর্থ সেন্টার বলে, ইংরেজিতে কি বলা হয় তাকে? অর্থ সেন্টার বলা হয় তাকে, ঠিক আছে। লম্ব বিন্দু বা অর্থ সেন্টার বলতে পারো। তো এর 3টাই লম্ব থাকে, এরকম অল্টিটিউড থাকে, একটা পয়েন্ট দিয়ে পাস করে। তো এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটা ছোট্ট প্রপার্টি আছে যেটা মনে রাখবো, সেটা কি? এই যে অর্থ সেন্টার হলো বি ও সি, এই যে কোণটা হবে না,
তৈরি এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা। 180 ডিগ্রির থেকে তার উপরের শীর্ষবিন্দুর কোণটাকে যদি বাদ দেওয়া যায়, যেটা দাঁড়ায় সেটা এটার মান হয়। তাহলে এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস এ, এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস সি, আর এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস বি। এই তিনটে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আসে এখান থেকে। অ্যাঙ্গেল বাইসেক্টর কি? সমদ্বিখণ্ডক কি? কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এমন একটা লাইন যেটা কোণটাকে দুটো টুকরা করবে, ব্যাস। এখানে কোথায় গিয়ে মিলছে মিলুক, এখানে দুটো টুকরো করে বেরোবে। তারাও একটা পয়েন্ট দিয়েই পাস হয়, সেটাকে ইন সেন্টার বলা হয় থাকে, মানে কি অন্তঃকেন্দ্র আর কি, বৃত্তের অন্তঃকেন্দ্র। মানে এখানটায় এই মাপ নিয়ে আমি এখান থেকে যদি অঙ্কন এরকম একটা মানে অন্তর্বৃত্ত অঙ্কন করা যাবে ভিতর দিয়ে, যার সেন্টার হবে এটা, ঠিক আছে। তো এখানে আমাকে আবার কি বলছে, বিএডি ইজ ইকুয়াল টু সিএডি, তো হাফ মানে অর্ধেক অর্ধেক কোণগুলো করে ওটাই বলা আছে। আর পয়েন্টটাকে এটাকে বলা হয় কি, ইন্টারসেকশনটাকে বলা হচ্ছে আমাদের ইন সেন্টার মানে অন্তর কেন্দ্র। তো এখানে মনে রাখবে ইন সেন্টারের ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ইন সেন্টারটা যে কোণ তৈরি করে কেন্দ্রে, এই যে কোণটা বিওসি, আগেরটা যেরকম দেখলাম 180 ডিগ্রি মাইনাস এ হয়, বাট এখানে এই কোণটার মান হয়ে যায় 90 ডিগ্রি প্লাস এ বাই টু। 90 ডিগ্রি প্লাস এ বাই টু, যেখানে দেখতে পাচ্ছ নিচের দিকে 90 ডিগ্রি প্লাস এ বাই টু হয় ওই কোণটার মান, বিআইসি এর মান। আচ্ছা, ওই ত্রিভুজটা যেটা গেল আমাদের, যেটা দেখলাম এই যে এটার এরকম ছিল আর কি, এটা আই ছিল, এটার ইন রেডিয়াস মানে এর ভিতরে যে বৃত্তটা তৈরি হবে তার যে ব্যাসার্ধ হবে সেটা হয়ে যায় সাইড বাই টু রুট থ্রি। কখন? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, মানে যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে সমবাহু ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ হয়ে যায় সাইড বাই টু রুট থ্রি। আর এটার অন্তর্ব্যাসার্ধ, এটা বহির্ব্যাসার্ধ পরে আসবো, অন্তর্ব্যাসার্ধ এটা হয়ে যায় সাইড বাই টু রুট থ্রি, আর বহির্ব্যাসার্ধ হয়ে যায় মনে রাখবে সাইড বাই রুট থ্রি, এটা পরেও দেখছি যদিও আমরা, ঠিক আছে, বা হাইট বাই রুট থ্রিও বলতে পারো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার ক্ষেত্রে হবে এ প্লাস বি মাইনাস সি, মানে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় যার এটা এ, এটা বি, এটা সি, তাহলে সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ সেটার মান যেটা হবে সেটা হয়ে যাবে এই বাহু দুটোর সমষ্টি, তার থেকে সি বাদ ডিভাইডেড বাই টু। আর যদি ইন জেনারেল যে কোনো ট্রায়াঙ্গেল হয়, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি তোমাকে বের করতে হয় ইন রেডিয়াস, তাহলে সেটা হয়ে যাবে হাফ অফ পেরিমিটার বাই ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমার অর্ধেক বাই ত্রিভুজের ক্ষেত্রফল। পরিসীমার অর্ধেক কিভাবে বের করবে, তিনটে বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ বাই ত্রিভুজ। পারপেন্ডিকুলার বাইসেক্টর, এবার আসছি পারপেন্ডিকুলার লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এই যে বৃত্ত আছে তার কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি এর উপরে লম্ব টেনে দিই, যেটা এটাকে দুটো পার্টে ভাগ করে, দুটো পার্টে ভাগ করবে, দুটো পার্টে ভাগ করবে লম্বভাবে এবং সমদ্বিখণ্ডিত করবে, তো তাদেরকে লম্ব সমদ্বিখণ্ডক বলা হয়। এরা যে পয়েন্টে মিট করে সেটাকে বলা হয় সার্কাম সেন্টার। কি বলে? বৃত্তের, সরি সার্কাম সেন্টার, এটা না, ভিতরের দিকেরটা না, সার্কাম সেন্টার মানে পরিব্যাসার্ধ। এই যে বাইরে বৃত্ত অঙ্কন করা আছে, পরিব্যাসার্ধ, এখান থেকে এটা, এখান থেকে এটা, আর এখান থেকে এটার মান সমান হবে, পরিব্যাসার্ধ। আর এগুলো হচ্ছে পরিব্যাসার্ধ আর কি, ক্যাপিটাল আর, ঠিক আছে। তো পরিবৃত্তের কেন্দ্রটা হয়ে গেল পরিকেন্দ্র বলো এটাকে, ওটাকে বলা হয় পরিকেন্দ্র, আর এটা এগুলো আর গুলোকে পরিব্যাসার্ধ। তো সার্কাম রেডিয়াস মানে পরিব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কি হয়, সাইড বাই রুট থ্রি হয়, একটু আগে বললাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। হ্যাঁ, আর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তাহলে আমি কি দেখলাম, অন্তর্ব্যাসার্ধ হয় এ বাই টু রুট থ্রি, আর পরিব্যাসার্ধ হয় এ বাই রুট থ্রি, তাই না? পরিব্যাসার্ধ তার মানে কি, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এইটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার এটার সাথে সমান হবে, তাহলে আমি বলতে পারি পরিব্যাসার্ধটা কি হয়, অন্তর্ব্যাসার্ধের ডবল হয়, ঠিক আছে। পরিব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধের ডবল হয়, এটা মাথায় রাখবে, রেশিও দিয়ে জিজ্ঞেস করে অনেক সময়। সার্কাম রেডিয়াস কখন, যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিব্যাসার্ধ কি হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ মনে রাখবে তার যে হাইপোটেনাস হয়, মানে পরিব্যাসার্ধ পরিবৃত্ত হয়, মানে হাইপোটেনাস মানে অতিভুজ হয়, অতিভুজের মিড পয়েন্ট সেটা হয়ে যায় তার কেন্দ্রটা, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে অতিভুজের অর্ধেক, হাইপোটেনাস বাই টু। আর ইন জেনারেল যে কোনো বৃত্তের ক্ষেত্রে যদি বের করতে হয়, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে সার্কাম রেডিয়াস মানে পরিব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হয়ে যায় এবিসি বাই 4 ডেল্টা। এবিসি মানে তিনটা বাহুর গুণফল বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার যে রকম ত্রিভুজ থাকবে ক্ষেত্রফল বের করবে, যত অনেক প্রসেস আছে বের করার। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে প্রপার্টি, যেটাকে বলা হয় অ্যাপোলোনিয়াস থিওরেম। এগুলো একটু হাই লেভেল এসএসসি, সিএইচএসএল, সিজিএল, রেলওয়েজে লাগতে পারে। অ্যাপোলোনিয়াস থিওরেম কি বলছে, এটা একটা ত্রিভুজ আছে,
এডি হচ্ছে ওর মিডিয়ান, মানে এইটুকু আর এইটুকু সমান, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। বিডির জায়গায় তুমি ডিসিও বলতে পারো, একই জিনিস, এটাও হতে পারে, অথবা এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ারও হতে পারে। মানে বাহু দুটার সমষ্টির হোল স্কোয়ারের সমষ্টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু একবার এডি স্কোয়ার, এটা হচ্ছে বিডি স্কোয়ার। এটাকে বলে অ্যাপোলোনিয়াস থিওরেম প্রপার্টি। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম কি বলছে? এটা একটা ত্রিভুজ এ থেকে বাইসেক্টর মানে কোণের সমদ্বিখণ্ড অঙ্কন করলাম, ডি পয়েন্টে গিয়ে মিললো, তাহলে বলছে বিডি ইস টু ডিসি, বিডি ডিসির যে অনুপাত হবে এ বি আর এসির সেম অনুপাত হবে। এটা যদি অনুপাত এ ইস টু বি থাকে এই বাহু দুটার, তাহলে এইটুকু আর এইটুকুর অনুপাত এ ইস টু বি হবে। তাহলে মনে রাখবো আমাদের যে কোণের সমদ্বিখণ্ড সেটা বিপরীত বাহুটাকে বাকি দুটো বাহুর অনুপাতে বিভক্ত করে। এখান থেকে এটা প্রপার্টি। আরেকটা প্রপার্টি মনে রাখতে পারো, বিডি ইন্টু এসি, এই যে বিডি ইন্টু কোথায় গেল এসি, বিডি ইন্টু এসি এই যেটা, মাইনাস সিডি ইন্টু এবি ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার। এটাও আরেকটা প্রপার্টি, এটাও চাইলে মনে রাখতে পারো। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম কি? এটা একটা ত্রিভুজ আছে এবিসি, যেটাকে এই বাহুটাকে বর্ধিত করলাম, তাহলে এটা গোটাটা একটা কোণ তৈরি হলো, বহিঃকোণ। তার কোণের সমদ্বিখণ্ডকটাকে এরকম বাড়ানো হয়েছে যেটা এর সাথে গিয়ে ই পয়েন্টে গিয়ে মিলছে। তাহলে বলছে বিই ইন্টু এই, বিই, বিই মানে গোটাটা, ইন্টু ইস টু বিই ইস টু এই সমান সমান কি হয়ে যাবে? বিসি ইস টু এসি হবে, বিসি ইস টু এসি হবে। এটাও একটা প্রপার্টি মনে রাখতে পারো। আচ্ছা, পলিগন। পলিগনের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখি আমরা। রেগুলার হেক্সাগন, আর ওটা তো দেখে নিয়েছি আগেই, ওটা পরে দেখতে হতো, বাট আমরা আগেই দেখে নিয়েছি। তো তার আগে আমরা এখন দেখবো পলিগন মানে বহুভুজ। ওটা ছিল জেনারেল কেস হেক্সাগনের ক্ষেত্রে, এবং মানে ষড়ভুজ আর অক্টাগন মানে হচ্ছে অষ্টভুজের ক্ষেত্রে। এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পলিগন মানে বহুভুজ। তো যেমন পেন্টাগন কাকে বলে? 5টা বাহু থাকলে। হেক্সাগন বলে 6টা বাহু থাকলে। হেপ্টাগন বলে 7টা বাহু থাকলে। অক্টাগন বলে 8টা বাহু থাকলে। ননাগন বলে 9টা, 10টা থাকলে ডেকা, ঠিক আছে। 12টা থাকলে আই থিঙ্ক ডিও ডেকাগ্রান, এরকম ডেকাগন বলা হয় তাকে, ঠিক আছে, দেখে নিও ওটা অল্প। ফর রেগুলার পলিগন, এবার রেগুলার পলিগনের ক্ষেত্রে এটা জাস্ট জানলাম, রেগুলার পলিগন মানে যার বাহুর দৈর্ঘ্যগুলো সমান, সুষম বহুভুজ। সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, যতগুলো ওর ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আছে, মানে অন্তঃকোণগুলো যা থাকবে এরকম, সব অন্তঃকোণগুলো যে সমষ্টি সেটা হবে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। n মানে হচ্ছে বাহুর সংখ্যা, কটা বাহু আছে টোটাল তার সংখ্যাটা n। প্রত্যেকটা অন্তঃকোণের মান হবে n মাইনাস 2 ইন্টু 180 ডিভাইডেড বাই n, অর্থাৎ এই সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলসকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেবো, সেটা একটা অন্তঃকোণের মান বেরোবে। আর বহিঃকোণ প্লাস অন্তঃকোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর বহিঃকোণ মানে কি, যেটা বর্ধিত করে দিলাম, এই যে বহিঃকোণ এটা অন্তঃকোণ মিলালে 180 ডিগ্রি, কারণ স্ট্রেট লাইন হচ্ছে। আর প্রত্যেকটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সেটা হয়ে যায় 360 ডিগ্রি বাই n। 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ দিলে একটা বহিঃকোণের মান আসবে। সাম অফ অল ইন এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, তো সেটা 360 ডিগ্রি, সবগুলো বহিঃকোণের সমষ্টি 360 হয়। নম্বর অফ সাইডস ইন এ পলিগন, একটা পলিগনে যদি আমাকে নাম্বার অফ সাইড বের করতে বলে আর ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে এইভাবে বের করতে পারি, 2 ইন্টু 1 ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বাই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্লাস 1, বহিঃকোণ বাই অন্তঃকোণ, অন্তঃকোণ বাই বহিঃকোণ প্লাস 1। ডায়াগোনালের সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2, যেখানে n হচ্ছে বাহুর সংখ্যা, বাহু সংখ্যা, তাই না। নম্বর অফ অ্যাঙ্গেলস অ্যাট n পয়েন্ট স্টার, n পয়েন্ট স্টার মানে হচ্ছে এই যে স্টার থাকে, ধরে না এই ধরনের থাকে না স্টার, স্টারের মধ্যে স্টারের নম্বর অফ অ্যাঙ্গেল, কয়টা অ্যাঙ্গেল আছে এর মধ্যে, সেটা বের করার ফর্মুলা হচ্ছে, এই ধরনের স্টার হতে পারে, যে কোনো হতে পারে, n পয়েন্টে আলাদা রকম ভাবে আরো এদিক ওদিক করে তৈরি করতে পারে। তো সেটার ক্ষেত্রে মনে রাখবে নাম্বার অফ অ্যাঙ্গেল হয়ে যায় n মাইনাস 4 ইন্টু পাই, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা গেল নম্বর না, আই থিঙ্ক এটা সাম হওয়া উচিত, একটু এটা দেখ, সাম হবে, সাম অফ অ্যাঙ্গেলস হবে, এটা নম্বর অফ অ্যাঙ্গেলস না, সাম অফ, কারণ এখানে যদি পাই আছে তো অ্যান্সারটা করলে আমাদের আসবে এটা সাম অফ অ্যাঙ্গেলস আসবে। হ্যাঁ, এটা একটু দেখে নিতে হবে, একটু জাস্ট নেটে সার্চ করবে, একটু ভেরিফাই করে নিও। সার্কেলে আসছে এবার। সার্কেলের মধ্যে বলছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। হোয়াট ইজ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল? বৃত্তীয় চতুর্ভুজ কি জিনিস? একটা বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ এইভাবে থাকে তাকে বৃত্তীয় চতুর্ভুজ বলা হয়। এখান থেকে যে প্রপার্টিটা খুব কাজে লাগে সেটা হচ্ছে বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা আর এটা মিলালে 180, এটা আর এটা মিলালে 180 ডিগ্রি। 2 নম্বর প্রপার্টি বলছে কি, এটা একটা ত্রিভুজ যেটা বৃত্তের মধ্যে আছে, এ বি এরকম আছে, এ বি
এই কর্ডটা মানে জ্যাটা কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেটা পরিধিতে যে কোণ তৈরি করবে তার ডবল হয়। কেন্দ্রস্থ কোণ বৃত্ত পরিধিস্থ কোণের ডবল হয়, আমরা মাধ্যমিকে এই উপপাদ্যটা পড়েছি। অন্তস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়, যাই হোক কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়। অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল রাইট অ্যাঙ্গেল। এবার ত্রিভুজটা যদি এরকম ভাবে থাকে বৃত্তের মধ্যে যে এটা একটা সেমি সার্কেলের মধ্যে আছে, মানে একটা বাহু হচ্ছে ব্যাসার্ধ আর আর এরকম করে মানে গোটাটা ত্রিভুজটার এক সাইডেই আছে, মানে এরকম অর্ধবৃত্তের মধ্যেই আছে বলতে পারো এরকম ভাবে, তখন যে এই কোণটা তৈরি হয় সেটা 90 ডিগ্রি হয়, রাইট অ্যাঙ্গেল হয়। কেন হয় অত ডেপথে আমরা যাচ্ছি না, আমরা এখানে জাস্ট ফর্মুলাগুলোকে রিভাইজ করব, সেই জন্য আমি একটু উপর দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কর্ড, কর্ড বলতে কি জ্যা। তো কর্ডের মধ্যে থেকে যে প্রপার্টিটা লাগে, এটা একটা বৃত্ত এবি আর সিডি এরকম যদি কর্ড থাকতে পারে, এরকম যদি ক্রস ক্রস করে কাটা থাকে, তাহলে মনে রাখবে এ ই, এটাকে আমি মাঝখানেরটাকে ই নাম দিলাম, এই পয়েন্টটাকে, এটা হচ্ছে ব্যাসার মানে সেন্টার, ই হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এ ই ইন্টু বিই ইকুয়াল টু সি ইন্টু ইডি, ইডি হবে। এটা খুবই কাজে লাগে এই প্রপার্টিটা, সেটা এখানেও হোক চাই এখানে হোক। এখানে যদি হয় তাও হবে এ ই ইন্টু বিই, এইটুকুটা ইন্টু গোটাটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই গোটাটা ইন্টু এইটুকুটা, ব্যাস। এই এখানে হোক চাই এখানে হোক সেম জিনিসই আসে এখানটা এই দুটো ছবির মধ্যে। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। তো বৃত্তের বাইরের থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক যদি আমি টানি, প্রথম জিনিস তো হচ্ছে স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান হয়, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। আর মনে রাখতে হবে বৃত্তের ব্যাসার্ধ থেকে এই যে স্পর্শক সেটা কোণটা 90 ডিগ্রি 90 ডিগ্রি করে হয় এটা। তো এটা যদি 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি হয়, অনেক সময় আমাদের এরকম দেওয়া থাকে যে বের করো, তো এটা না, এটা 90 এটা 90 হয়, তাহলে এইটুকু তো বুঝতে পারছি যে বাকি যে কোণ দুটো বাঁচলো অর্থাৎ এই কোণটার এই কোণটা সেটা মিলালে 180 হবে, কারণ এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা অলরেডি 90 এটা 90, 180 হয়ে গেছে, তাহলে এই দুটো মিলায় আমার 180 হওয়া উচিত, কারণ চারটা কোণের সমষ্টি 360 হয়। তো অনেক সময় এই কোণটা দিয়ে এটা জিজ্ঞেস করে বা এটা দিয়ে এটা জিজ্ঞেস করে, পারবে করতে। ওটাই বললো যে ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার হয় রেডিয়াসের সাথে, যেটা বললাম এই যে 90 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ বৃত্তের এখানে মনে করে নাও কোথাও একটা এরকম স্পর্শক আছে, তো রেডিয়াস থেকে নিয়ে যদি স্পর্শ বিন্দুটাকে যুক্ত করে এটা সবসময় ওর মধ্যে পারপেন্ডিকুলার হবে। এই পিবি বিএ সেকেন্ড, সেকেন্ড ঠিক আছে, সেকেন্ড মানে হচ্ছে বেসিক্যালি ওই যে জ্যা যে টাইপের দেখলাম না আমরা, যে বিএ এরকম পার করে ছেদ করে চলে গেছে, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট, একটা সেকেন্ড ট্যান সেক পড়ে কি না, এটা ট্যানজেন্ট সেকেন্ড, ঠিক আছে। তো ছেদক বলতে পারো টাইপের আর কি, হুইচ ইন্টারসেক্টস দি সার্কেল অ্যাট এ অ্যান্ড বি। তো এই সেকেন্ডটা কি করছে, এ আর বি পয়েন্টে কাট করছে, আর পিটি হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএ ইন্টু পিবি গোটাটা। খুবই এখান থেকে অঙ্ক আসে পরীক্ষাতে। ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট ফ্রম হুইচ দ্য ট্যানজেন্টস আর ড্রন, এই ট্যানজেন্ট দুটো যে ড্রন করা হয়, তাহলে আমি তো একটু আগে বুঝালাম এটা 90 এটা 90, এটা যেহেতু ব্যাসার্ধ এটা যেহেতু ব্যাসার্ধ, আবার দেখলাম এই বাহুটা সমান, আর এই বাহুটা তো দুজনের মধ্যেই কমন, এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো তারা সর্বসম ত্রিভুজ হবে। এই দুটো ত্রিভুজ কিরকম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ হবে, এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান, এই বাহু সমান হয় এদের। অল্টারনেট সেগমেন্ট থিওরেম, অল্টারনেট সেগমেন্ট থিওরেম কি জিনিস, এরকম একটা বৃত্ত আছে যার মধ্যে একটা ত্রিভুজ আছে, আর এখান দিয়ে একটা, আমি জাস্ট ভার্বালি বুঝিয়ে দিচ্ছি, স্পর্শক আছে। তো এই যে স্পর্শকটা যে এই পয়েন্টে হলো, এই কোণটার মান যদি এক্স হয়, তাহলে তার ঠিক বিপরীতের উল্টো দিকের যে কোণটা হবে তার মান সেম হবে। এই কোণটা যদি থিটা হয় তার ঠিক বিপরীত দিকে উল্টো দিকে, অল্টারনেট সেগমেন্ট বলে এই জন্য, তার বিপরীত দিকে যে কোণটা হবে পিছনের দিকে, এইটা এই কোণটার মান ঠিক সেম হবে, এটা সেম, এটা সেম হয়, এটাকে অল্টারনেট সেগমেন্ট বলে। ঠিক আছে, এটা প্রুফ আছে, বাট প্রুফে আমি যাবো না এখন, প্রুফ জিওমেট্রিতে আমি কিছুটা করিয়েছি, পরবর্তীতে আবার করানো যাবে, আমি জাস্ট এখন বুঝিয়ে দিচ্ছি। যদি একটা বৃত্তের মধ্যে এরকম দুটা ত্রিভুজ থাকে যাদের বেসটা সেম, ঠিক আছে, তাহলে মানে একই জ্যায়ের উপর যদি তুমি যতগুলোই ত্রিভুজ আঁকাও না কেন, তারা শীর্ষবিন্দুতে মানে বৃত্তের উপর যে কোণ তৈরি করবে বৃত্তস্থ কোণ, এরা সবসময় সমান হবে, ঠিক আছে। তো এরা সবসময় সমান হবে, যতগুলো তৈরি করতে পারো তুমি, এখান থেকে নিয়ে এর উপরে এরকম একটা আঁকাও, দুটো আঁকাও, তিনটে আঁকাও, যতগুলো আঁকাও, সবগুলো যেই কোণগুলো সবগুলোর মান সমান আসবে। ডিরেক্ট কমন ট্যানজেন্ট, হোয়াট ইজ ডিরেক্ট কমন ট্যানজেন্ট, একটা বৃত্ত আরেকটা বৃত্ত, এদের মধ্যে কমন ট্যানজেন্ট কি, এমন একটা যেটা এখান এরো ট্যানজেন্ট কটা হতে পারে, এরকম একটা হতে পারে আর একটা নিচ দিয়ে হতে পারে, এটা ট্যানজেন্ট মনে হচ্ছে না, বেঁকে গেল, বাট এরকম হতে পারে, দুটো ট্যানজেন্ট হতে পারে, এদেরকে ডিরেক্ট কমন ট্যানজেন্ট বলা হয়। তো তার যদি দৈর্ঘ্য বের করতে বলে যে একটা বৃত্তের ডিরেক্ট কমন ট্যানজেন্টের দৈর্ঘ্য কি, তোমাকে বৃত্ত দুটার ব্যাসার্ধ দেওয়া থাকবে আর তাদের মাঝখানের মধ্যে দূরত্ব দেওয়া থাকবে, তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে √d²,
মানে দূরত্বর স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2। তো এই R1 R2-র মধ্যে বেসিক্যালি যেটা বড় সেটার থেকে ছোটটা, এটাকে আমি এরকম চিহ্ন দিলাম, বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে তার স্কোয়ার, বা তুমি যাই করো না কেন যেহেতু স্কোয়ার আছে উত্তর পজিটিভই আসবে। তাহলে রুট ওভার ডি স্কোয়ার মানে ডিস্টেন্সের স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কোয়ারের মাথায় রুট, এটা ডিরেক্ট কমন ট্যানজেন্টের দৈর্ঘ্য হয়ে যায়। আর যদি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট থাকে মানে তির্যক থাকে, তির্যক সাধারণ স্পর্শক সেটা এরকম দেখতে হয়, একই জিনিস R1 R2 ব্যাসার্ধ, তাহলে তার মধ্যে যদি এইটার দৈর্ঘ্য বের করতে বলে মানে এখান থেকে এইটুকুটার লেন্থ কত বা এখান থেকে এইটুকুটার লেন্থ কত, তাহলে সেটা হবে রুট ওভার ডিস্টেন্স, এদের মাঝখানের যে ডিস্টেন্স তার হোল স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 হোল স্কোয়ার। প্রুফে আমি আবারও বলছি যাচ্ছি না, আমি জাস্ট ফর্মুলাগুলো এখানে বোঝাচ্ছি। আর সাপোজ করে নাও যদি বৃত্ত এখানে দেওয়া নেই বাট আমি বলছি, সাপোজ করে নাও যে বৃত্ত দুটো যদি সেম ব্যাসার্ধের হয় এরকম, মানে এবং সেম ব্যাসার্ধের বলতে যদি বৃত্ত দুটো সেম ব্যাসার্ধের না, মানে সেম ব্যাসার্ধের বলছি না, মানে টাচ করে থাকে পরস্পরকে, ওখানে দূরে দূরে ছিল তো, যদি এরা পরস্পরকে জাস্ট টাচ করে থাকে তখন এদের মাঝখানের যে এই স্পর্শকটা হবে মানে স্পর্শক হবে ট্যানজেন্ট, তার দৈর্ঘ্য কি হবে, মনে করে না এর ব্যাসার্ধ R1 আর এর R2, তাহলে এইটুকুটা হয়ে যাবে 2 রুট ওভার R1 R2, এটা মাথায় তোমরা রাখবে 2 রুট ওভার R1 R2। আর আরেকটা জিনিস, ইন কেস অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, যদি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয় মানে বৃত্তীয় চতুর্ভুজ হয় এরকম এরকম থাকে, তাহলে এবি ইন্টু সিডি মানে কি, এবি কোনটা, এবি আর তার বিপরীত বাহু এই দুটোর গুণফল প্লাস বিসি ইন্টু এডি এটার গুণফল সমান সমান হয়ে যাবে কর্ণদ্বয়ের গুণফলের সমানের সাথে, ঠিক আছে, বিপরীত বাহুদ্বয়ের গুণফলের সমষ্টি কর্ণদ্বয়ের গুণফলের সাথে সমান। তো এই ছিল টোটাল এর মধ্যে যা ফর্মুলা, ঠিক আছে। আগের দিন মোটামুটি 1 ঘন্টা সামথিং ক্লাস এবং আজকের এটা ক্লাস নিয়ে আমি টোটালটাকে কমপ্লিট করলাম। আমার ক্লাসে যেগুলো বলছিলাম ওগুলো হয়তো উল্টো পাল্টা ভাবে আগে এদিক ওদিক করে করেছি, বাট তোমরা এই যে পিডিএফটা সেটা আমি টেলিগ্রামে পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/স্মার্ট ম্যাথস, ঠিক আছে, বা স্মার্ট ম্যাথস লিখে সার্চ করো, ওখানে গিয়ে স্মার্ট ম্যাথস শুধু লিখে নো গ্যাপিং, কোনো গ্যাপিং দেবে না এইভাবে করে, তাহলে হয়তো পেয়ে যাবে তোমরা স্মার্ট ম্যাথসের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলকে, সেখান থেকে তোমরা এটা পিডিএফ পেয়ে প্র্যাকটিস সেখানে করতে পারবে। আজকে ভিডিওতে এইটুকুই থাকছে, এই দুটো অনেকটাই আমার খাটনি লেগেছে, আমি অনেকদিন ধরে তৈরি করেছি, এটা প্রায় মোটামুটি 1 সপ্তাহ ধরে আমি টোটালগুলোকে কালেকশন করে লিখেছি নিজে হাতে, তারপর সেটা তোমার সাথে শেয়ার করছি যাতে তোমরা বেনিফিট পাও, কারণ পরীক্ষার শেষে এই ফর্মুলাগুলো রিভিশন করে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষার আগে একবার জাস্ট খালি রিভিশন করে নিও, বা পিডিএফটা পরবর্তীতে থাকলো না থাকলো ভিডিওটাকেও যদি কোনোদিন মনে হয় একবার ভিডিওটাও দেখে নিতে পারো, 1 ঘন্টা পড়তে হয়তো মনে হতে পারে স্যার পড়তে তো অনেকটা টাইম লেগে যাবে, তাহলে কিছু না, 1 ঘন্টার ভিডিও 2 ঘন্টার ভিডিও জাস্ট দেখে নিলে অল্প অল্প করে একদিন মানে 4-5 দিন টাইম নিয়ে অল্প অল্প করে, তাহলেও তোমাদের কিন্তু মাথার মধ্যে এটা সেট থাকবে। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, ঠিক আছে, আবার রাত্রেবেলা আমাদের ক্লাসে দেখা হবে প্র্যাকটিস ক্লাসে। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।